বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। বিজয় গণৎকার মশাই ফিরে এসছে এই পর্বে। হ্যাঁ, আমরা জানি মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তার জন্য আমরা দুঃখিত। আগের পর্বে তোমরা শুনেছিলে বিজয় গণৎকারের নাম, সে কি সেটাও তোমরা জেনেছিলে, কিন্তু সে কেন সেটা খানিকটা ধন্দের মধ্যে পড়ে গেছিল। আজ এই পর্বে সে কেন এই রকম সেটা জানতে পারবে। আর যারা আগের পর্ব শোনেনি তারাও চিন্তা করো না, এই ভিডিওটার ডেসক্রিপশনে আগের পর্বের লিংক দেওয়া আছে এবং এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা থাকবে। আর তাছাড়াও আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে আজকের গল্প শুরু করে দিই। তিনি তার কলমে বিজয় গণৎকার সিরিজের দ্বিতীয় পর্ব, আড়াই চালের পথ। আজকের গল্প পাঠে আদিত্য। আজকে এই পর্বে বিজয় গণৎকারের চরিত্রে সায়ন্তন। গল্পটি শেষ পর্যন্ত শোনা অনুরোধ রইল। এক মাস পর খেজুরডাঙ্গার বর্তমান অবস্থা বর্ণনাতীত। সেদিন রাতের সেই সাংঘাতিক পৈশাচিক ঘটনা ঘটার পর দিন সকালের আলো ফুটতে না ফুটতেই গ্রামের সম্পদ বৃন্দাবনের শহুরে ভাইজি জামাই নবীনচন্দ্রের ঘাড় মটকানো রক্তশূন্য দেহটা বাঁশবাগান আর পুকুরের মাঝ বরাবর পড়ে থাকতে দেখে খেজুরডাঙ্গাবাসী। দুনিয়ার যত চিল শকুন মরা দেখতে পেয়ে কোন চুলো থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ঘিরে ধরেছে দেহটাকে, কিন্তু গ্রামবাসীরা রেড়ে করে তেড়ে আসায় দেহটা ছিঁড়ে খুঁড়ে খুবলে খাওয়াটা আর হয়ে ওঠে না তাদের। তারা ওদিকটা আর সুবিধা করে উঠতে পারে না তেমন। শেষে মাটি ছেড়ে আকাশে উঠে বাঁশবাগানের মাথায় চক্রাকারে ঘুরতে থাকে। ব্যর্থ মনোরথ হয়ে বিকট ডাক ডাকতে থাকে তারা। তাদের সে ডাকে কান পাতা দায় হয়ে ওঠে। এদিকে মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষদেরও গলা শুকিয়ে গেছে সেই ভয়ানক দৃশ্য দেখে। তাদের চক্ষু চড়ক গাছ, তবু তারাও ডাকাডাকিতে কম যায় না কিছু। আর হবেই তো, এই যে সাংঘাতিক দৃশ্য। এই কি দৃশ্য, কি দৃশ্য দেখলুম গো দিদি। সবেমাত্র গেল রাতেই তো দেখলুম মানুষটাকে, আর আজই এমন কাণ্ড। আজ বলুনি এ যে বাসি মরা, যা হওয়ার কাল রাতেই হয়েছে। কিন্তু এমন হলো কেমন করে বল দেখিনি? গণৎকারে মাদুলি বেঁধে দিয়ে গেল, সকলেই তো দেখলুম, তবু এমন হয় কেমনে? কথাখানা বিচার করে দেখবার মতন কথা বটে। তুই কি জানো, মরণ যদি হবারই থাকে তুই ঠেকাবে কে? সে না হয় হলো, কিন্তু এ মরণ তো আর যেমন তেমন মরণ নয়। স্পষ্টই বোঝা যাচ্ছে জামাই মরেছে তেনাদের হাতে। আগো, একেবারে ঘাটটা মোটকে দিয়েছে। এমন ধারা তো আগে কখনো হয় নাই। হ্যাঁ, সেই সুদখোর আর তার দুই চেলারে এমন করে মেরেছিল ভূতে, তা মারতেই পারে। তারা তো আর ভালো লোক ছিল নে, তাই তারা মরেছে। কিন্তু জামাই মানুষ, তেনারা তাকে মারলে কোন আক্কেলে? খুড়ো চুপ করো। বড়কেষ্ট খুড়ো, তুমি আর এমন ঠায় দাঁড়িয়ে তেনাদের আক্কেল নে বেআক্কেল নে মতো বক্তিমে দিতে বসো নে। কি বললি বেটা গোয়ালা? বামনের মুখে মুখে কথা, অধঃপথে যাবি, নরক বাস হবে তোর, বুঝলি? বাগবিতণ্ডা হয়তো আরো এগোতো, কিন্তু ঘটনার চক্রে আর এগোলো না। কারণ তখনই জটলার মধ্যে আর একটা কথা এসে পড়ল। সেই কথাটা শুনে সমবেত সবার কথা হারিয়ে গেল যেন। এবার কি বিড়ম্বনা!
বৃন্দাবনের শহুরে ভাইজি জামাই এই নবীনচন্দ্রকে তারা নিজেরাই গিয়ে দেখে এসেছে বৃন্দাবনের বাড়িতে। শুনেছে যে এখানে আসার পথে সে পড়েছিল মধুদের কবলে। সে কি ধুম জ্বর জামাইয়ের, কিন্তু শেষ পর্যন্ত সবই তো ঠিক হয়ে গিয়েছিল। বিজয় গণৎকার মাদুলি পড়ালে আর বললে যে আর কোনো বিপদ নাই। তাই তো তারা এবং নবীনচন্দ্রের মাসির বাড়ির লোকজন সবাই বিপদমুক্ত নবীনকে বউ আর খুড়শ্বশুর ও খুড়ি শাশুড়ির হাতে ছেড়ে রেখে স্বস্তির শ্বাস ফেলে যে যার বাড়ির পথ ধরেছিল। কোথাও তো কোনো ভুল ছিল না। তাহলে এমন ঘটনা, এমন ভয়ানক কাণ্ডটা ঘটল কেমন করে? সবার মনে প্রশ্ন। হ্যাঁ, এই গত 5 বছর যাবৎ অনেকেই তো পড়েছে মধুদের কবলে, কিন্তু এই পর্যন্তই। তাদের তো কারোর প্রাণ সংশয় হয়নি কখনো। তবে আজ এমন হলো কেমন করে? এই রহস্যের সমাধান করা শুরু হতে না হতেই হাঁপাতে হাঁপাতে যতন এলো। সমবেত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা তার বাপকে খুঁজে একটা খবর দিতে। বাবা, বাবা তুমি এক্ষুনি বাড়ি চলো। মা তোমার সাথে বললো দিদি পড়ে গেছে। কথাটা শুনে আঁতকে ওঠে বৃন্দাবন। সে কি কথা? রাশিটা আবার পড়লো কি করে? কি সর্বনাশ, কি সর্বনাশ! হ্যাঁ বাবা চলো, চলো বাবা চলো। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। যতন যেমন ছুটে এসেছিল তেমনই সে ছুটে আবার ফিরতে থাকে। বৃন্দাবনও ছেলের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকে। আর ছোটারই তো কথা, সর্বনাশ বলে সর্বনাশ। 6 মাসের গর্ভবতী মেয়েটা পড়ে গেছে। না জানি কপালে আরো কত দুর্গতি আছে। ইতিমধ্যে বামা সুন্দরী খবর পেয়ে গিয়ে জুটেছে বৃন্দাবনের উঠোনে। উত্তেজনা একদম তুঙ্গে। এই মত অবস্থায় মরা ঘিরে জটলা করতে থাকা গ্রামবাসীরা 2 ভাগে ভাগ হয়ে গেল। বেশিরভাগই চলল যতন আর বৃন্দাবনের পথে, আর বাকিরা নিতান্ত চক্ষু লজ্জার খাতিরে নবীনচন্দ্রের বাসি মরাটা আগলে সেখানেই রইল। সর্বপ্রথম নবীনের মৃতদেহটা আবিষ্কার করে গ্রামের বিলাসী বাগদিনী। নিত্যদিন সে ভোরে উঠে খাল, বিল, পুকুর, ডোবা, বাগান, মাঠ এইসবের গায়ে গায়ে হয়ে থাকা শাক পাতা তুলে আঁটি বেঁধে নিয়ে গিয়ে বেচে খেজুর ডাঙার হাটে। এই তার 7 সকালের কাজ। আজও সেই কাজ করতে গিয়েই সে দেখে নবীনের মৃতদেহটা। তারপর তারই মুখের দৌলতে আলোর চেয়েও দ্রুত গতিতে খবরটা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। বৃন্দাবন খবর পেয়ে ঝড়ের আগে ছুটে আসে বাগান পুকুরের কাছে। ততক্ষণে গ্রামের আরও 5 জনও এসে জুটেছে সেখানে। বিস্ময়, শোক, দুর্ভাবনা সব মিলিয়ে সে এক বিচিত্র সভা তৈরি হয়েছে মৃতদেহ ঘিরে। এদিকে নয়নমণিও খবর পেয়েছে, কিন্তু বাড়ি ফেলে বাইরে বেরোতে পারেনি। কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ সে তখনও পায়নি সেভাবে। রাসমণি কিছু জানত না। সে গিয়েছে খিড়কি পুকুরে স্নান করতে। যতন বাড়িতেই আছে এমন সময় বামা সুন্দরী এসে বৃন্দাবনের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ভয়ানক হম্বিতম্বি শুরু করে দেয়। ঠিক ওই সময় রাসমণি স্নান সেরে ভেজা কাপড়ে পিছনের উঠোন পেরিয়ে দাওয়ায় উঠেছে সবে। কানে যায় বামার বিলাপ, আর চোখে দেখে বামা সুন্দরী নানান রকম অঙ্গভঙ্গি করতে করতে কুমিরের কান্না কাঁদছে। মুহুর মুহুর কপাল চাবড়াতে চাবড়াতে ঘোর অনুতাপের সঙ্গে বলছে, চি 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 চি, ধিক ধিক ধিক্কার আমার জন্মে। শেষটা কি না ভাইটাকে এমন করে মারলুম। আমিও না যাব মাসির বাড়ি, আর না করব এমন কাল সম্বন্ধটা। তেরি মেয়ে মানুষ, তোর অকল্যাণে এত বড় সর্বনাশটা হলো। কি হয়েছে? আরে কি হয়েছে? উনি এসব কি বলছেন গো কাকি? দারুণ অবাক হয়ে প্রশ্ন করে রাসমণি নয়নমণিকে। তখন খানিক দূরেই ঠিক সদর দরজার কাছাকাছি দাঁড়িয়েছিল নয়নমণিরা। রাসমণি এগিয়ে এসে কিছু বলার আগেই বামা আবার বলে ওঠে, হবে আবার কি? তোমারও কপাল চটেছে আর আমারও মুখে ছাই পড়েছে। আমি সে কথা তোমায় বলতে পারবো নি। রাসমণির কৌতূহল ক্রমশই বাড়ছে। কাল অনেক বেশি রাত করেই শুয়েছিল সে। আজকাল তো আর প্রতিদিন রাতে তেমন করে ঘুম হয় না।
প্রায় সারা রাতই অস্বস্তির কারণে জেগে থাকতে হয়। কিন্তু কাল রাতে সে বড় ভালো ঘুমিয়েছে। আসলে মেয়ে মানুষের স্বামী হলো সাপের মাথার মণি। সে কাছে থাকলে ভাবনা চিন্তা সবই পালিয়ে যায়। মানুষটা তো পাশেই আছে, ভয়টা কিসের তার? তাই কাল রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছিল রাসমণি। কিন্তু আজ সকালে ঘুম ভেঙে ভয় না হোক বুকের মাঝখানটা ছ্যাঁত করে উঠেছিল বটে। মানুষটা যে বিছানায় নেই, গেল কোথায়? ঘরের বাইরে বেরিয়ে কাকিকে প্রশ্ন করতে নয়নমণি বলেছিল, দেখ, শহুরে মানুষ, হয়তো সকালবেলা গেরাম ঘুরতে বেরিয়েছেন। তুই যা, বাসি কাপড়ে আর থাকিস নে, চান করে আয় যা। রাসমণি কাকির কথা শুনে তাই স্নানে গিয়েছিল, আর ফিরে এসে শুনছে কিনা তার কপাল চটেছে। কথার অর্থ কি? কাকি, ও কাকি, বলো না গো, কি হয়েছে? তিনি কোথায়? তোমার স্বামী মরে গেছে, তার মরাটা পড়ে আছে পথের ধারে। না! বলে চিৎকার করে রাসমণি 6 মাসের ভরা গর্ভ নিয়ে টাল সামলাতে না পেরে উঁচু দাওয়া থেকে উঠোনে সশব্দে গড়িয়ে পড়ে। কথা বলতে বলতে সে যে কখন ভিজে পায়ে দাওয়ার শেষে এসে পৌঁছে গিয়েছিল তা সে নিজেও বুঝতে পারেনি। তাই এই বিপত্তি, উপুর হয়ে পড়েছে সে। হায় 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 হায়, কি সর্বনাশ হলো! যা যা যা, ও যতন, তোর বাপকে শিগগিরই ডেকে আন বাবা। নয়নমণি ছেলে যতনকে এই কথা বলেই রাসমণিকে ধরে কাঁদতে বসে। তার একার পক্ষে এই জোয়ান মেয়েটাকে টেনে তোলা তো আর সম্ভব নয়। আর বামা সুন্দরীও কাজে হাত না দিয়ে বাইরে গিয়ে আরো খানিক লোকজন ডেকে লোক দেখানো বিলাপ করতে আরম্ভ করে দিয়েছে ততক্ষণে। এ কি সর্বনাশ হলো! এ যে জালার ওপর পালার বাড়ি! আয় 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 আয়, আমার মাসিটার বংশ বুঝি নির্বংশ হয়ে গেল গো। তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, ছুটে এসো, দেখে যাও, দেখে যাও কি হলো গো। আয় 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 আয়। মুহূর্তের মধ্যে বৃন্দাবনের পিছন পিছন গ্রামবাসীরাও সব এলো বটে, কিন্তু সেই সুরক্ষা আর হলো না। আসল সর্বনাশ যা হওয়ার তা ততক্ষণে হয়ে গিয়েছে। গর্ভ নষ্ট। রাসমণির নিম্নাঙ্গের বস্ত্র টকটকে লাল হয়ে উঠেছে ততক্ষণে। কাটা ছাগলের মতো ঝটকাচ্ছে রাসমণি। কিন্তু এত সহজে মুক্তি ছিল না তার, ভাগ্যে আরো দুর্গতি ছিল। সম্ভবত তাই যারা 2 দিন জমে মানুষে টানাটানি চলল তাকে নিয়ে। স্থানীয় সুবলা ধাই, বুড়ো কবিরাজ বিপিন আদক দুজনে মিলেও কিছুই করতে পারল না শেষ পর্যন্ত। পরদিন সন্ধ্যের সময় রাসমণিও তার স্বামীর মতো পরপারের পথে পা বাড়ালো। এদিকে জোড়া দুঃসংবাদ নিয়ে খেজুরডাঙ্গা থেকে লোক যখন শহরে তালুকদার বাড়ি এসে পৌঁছল, তখন সে বাড়ির পাকা দালানের এক কোণে পেতে রাখা ঢেঁকিতে ছেলের তৃতীয় পক্ষের বউ বাসন্তীকে নিয়ে শালি ধানের চিড়ে কোটাচ্ছেন অন্নদা ঠাকুরন। শক্ত সামর্থ্য গাছের মতো সেইখানেই দাঁড়িয়ে থেকে হাউ মাউ করে বোনপোর মুখে ছেলে ও ছেলের চতুর্থ পক্ষের বউ এবং তার গর্ভে থাকা অনাগত বংশপ্রদীপ সমূলে নাশ হয়ে যাওয়ার কথাটা শুনেই বলে অন্নদা ঠাকুরন চোখের পলকে কাটা কলা গাছটির মতো ঢেকির কাজ ঘেঁষে সেইখানেই পড়ে যান, আর ওঠেন না। শোকের উপর শোক পেয়ে খেজুরডাঙ্গার বৃন্দাবনের সংসার তখন অন্ধ হয়ে গেছে। কিন্তু এ তো গেল গ্রামের বৃন্দাবন আর তার শহুরে জামাইয়ের বাড়িতে ঘটা ঘটনার দৈনন্দিন সূচিলিপি। সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক একটা প্রসঙ্গ। তার জন্য গোটা খেজুরডাঙ্গা গ্রামের বর্তমান বিবর্ণ হবে কেন? এই পৃথিবীতে ঘটা কোনো ঘটনাই পৃথক ঘটনা হয় না। প্রত্যেক ঘটনার সঙ্গে প্রত্যেকটা ঘটনার নিশ্চিত যোগসূত্র আছে। কখনো সেই যোগসূত্র পরোক্ষ, আবার কখনো বা প্রত্যক্ষ।
এটুকুই তফাৎ আমাদের মনে রাখতে হবে। অকারণে গাছের একটা পাতাও নড়ে না কখনো। সবার মূলেই থাকে কারণ, আর এর মূলেও আছে। খেজুরডাঙ্গার সেই মর্মান্তিক রক্তাক্ত জোড়া দুর্ঘটনা ঘটার পরপরই শুরু হয়েছে হাজার রকম অন্য উপসর্গ। সপ্তাহের মাঝখানে হঠাৎ একদিন কোথাও কিছু নেই, হিরু গোয়ালার বউ তাদের বাড়ির উঠোন ঝাঁট দিতে গিয়ে ভিটের দক্ষিণ দিকে কি সব যেন দেখতে পেয়ে তারস্বরে চেঁচামেচি শুরু করে দিল। ওগো, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখে যাও এ কি অমঙ্গলের জিনিস। হা ভগবান, হে মা শীতলা, এসব কি? কে আনলো এসব? কি হয়েছিল? বলেই পাশের বাড়ি থেকে ছুটে এলো গোয়ালিনীর বড় যা। সে বোধহয় ঘর মুছছিল, গোবর নাতাটা হাতে ধরেই ছুটে এসেছে। দেখো না দিদি, এইসব কি? ও মা গো, এ কি? বলেই ছোট জায়ের দেখানো জিনিসটার দিকে দেখেই পিছনে ছিটকে সরে আসে। হাত থেকে নাতাটাও পড়ে যায় মাটিতে। ও মা, এ কি ছোট? এ কোত্থেকে এলো? ও গদাইয়ের বাপ, ঠাকুরপো, ও মক্ষদা, তোমরা সব কোথায় গেলে গা? দেখে যাও কি কাণ্ড হয়েছে উঠোনে। আর সর্বনাশ করার জন্য এসব রেখেছে গা। কি কি হয়েছে? সকাল সকাল এমন কি হলো বড় বউ? কি হয়েছে এটা? কি আমি আর কি বলবো, দেখো। গোয়ালা বাড়ির মেয়ে পুরুষেরা আর কেউ বাকি রইল না। যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থাতেই বেরিয়ে এসেছে বাড়ির উঠোনে। এমনকি গোয়ালা বাড়ির মেজ বউয়ের কোলের ছেলেটা, বয়স ওই 2 কি 3 বছর হবে, সে বোধহয় সকাল সকাল বড় কাজ করতে বসেছিল। তার মা তাকে কাজের শেষ ভাগের কাজটা না শেষ করেই তাকে নিয়ে নিজে এসে পড়ল যা ভাসুরদের মাঝখানে। ততক্ষণে আশপাশের বাড়ি থেকেও প্রতিবেশীরা ছুটে এসেছে। সব মিলিয়ে 7 সকালে দারুণ শোরগোল। ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে সবার হাত পা। এ কেমন কথা? গৃহস্থ বাড়ির উঠোনে এসব কি? হাড়, মানুষের হাড়গোড় স্তূপাকৃত হয়ে পড়ে আছে উঠোনের এক কোণে। শুধু মানুষেরই নয়, ভালো করে দেখলে বোঝা যায় যে জীবজন্তুদেরও হাড়গোড় পড়ে আছে একসাথে। কিন্তু কোথা থেকে এলো এই সব, আর কেই বা রেখে গেল? প্রশ্নটা সবার মাথায় পা খেয়ে খেয়ে ঘুরতে থাকে, কিন্তু উত্তর পায় না কেউই। ভর দুপুর অবধি গবেষণা করে সব শেষে যে যার ঘরে ফিরে যায়। বেলা হয়ে গেছে, হাট বাজার হয়নি। ঘরে যা আছে তাই ডালে চালে ভাতে ভাত ফুটিয়ে নেয় বৌঝিরা। ঠিক এমন সময় শুরু হলো আর এক নতুন উপদ্রব। বিচ্ছিরি একটা দুর্গন্ধ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এমনই ঝাঁঝালো অসহ্য দূষিত বাষ্প ছড়িয়ে পড়ছে বাতাসে। ঘরের কোণে চোখের আড়ালে ইঁদুর বা ছুঁচো মরলে যেমন গন্ধ হয়, অনেকটা সেই রকমই গন্ধটা। তবে এর সঙ্গে যেন আরও কি কি সব অন্য গন্ধ মিলেমিশে একাকার হয়ে গেছে। অনেকটা শ্মশানে মরা পোড়াবার সময় চিতা থেকে ওঠা ধোঁয়ায় যেমন গন্ধ থাকে, তেমন গন্ধ। গন্ধের প্রভাব একদম অসহ্যকর। কিছুতেই নিঃশ্বাস নিতে পারছে না কেউ। হৃদস্পন্দন সচল রাখা যায় না যেন আর। মানুষগুলো আফিন খাওয়া তোতা পাখির মতো বেহুঁশ হয়ে একে একে যে যেখানে ছিল সেখানেই মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, হাঁপাতে থাকলো তারা। এক ফোঁটা নিঃশ্বাস, একটুখানি বাতাস, সামান্য একটু শুদ্ধ বাতাসের জন্য প্রাণ আকুলি বিকুলি করতে থাকে সবার। কিন্তু না, নেই নেই সুস্থ নিঃশ্বাসের উপযোগী শুদ্ধ বাতাস কোথাও নেই। যারা পারে তারা বাঁচে, আর যারা এই অসহ্য দুর্গন্ধের সঙ্গে যুঝতে পারে না তারা ওখানেই জল থেকে তোলা জ্যান্ত মাছের মতো খাবি খেতে খেতে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ছেড়ে নিথর হয়ে যায়। তাদের চোখ কোটর থেকে ঠেলে বেরিয়ে আসে, তাদের জিভ বেরিয়ে চিবুকের অনেকখানি নিচে অবধি ঝুলে পড়ে। হাত পা মুখ সব বিকৃত করে মরেছে তারা।
আশ্চর্যের বিষয়, যাদের মরার কথা তারা মরে যাওয়ার পরপরই সেই প্রাণঘাতী বিভৎস গন্ধটা মুহূর্তে মিলিয়ে যায়। কোথায় মিলিয়ে যায় কেউ বুঝতে পারে না। বেঁচে থাকা মানুষগুলো যাদের চোখের সামনে তাদের আপনজনেরা নিঃশ্বাসের কষ্টে খানিক আগেই দম না নিতে পেরে বুক ফেটে মরে গেছে, তাদের জন্য শোক করতেও খানিক সময় লাগে। নিজেরা আগে একটু ধাতস্থ হয়ে নিয়ে তারপর প্রাণপণে শুরু করে আকুল আর্তনাদ, তীব্র মরা কান্না। গন্ধটা 2-3 দিন অন্তর অন্তর হঠাৎ আসে, ভরা বার বেলায়, কখনো বা ভর সন্ধ্যায়, আবার কখনো কখনো মাঝরাতে। এর কোনো প্রতিকার নেই, কিছুই করতে পারেনি কেউ, শুধু মরেছে। ইতিমধ্যেই খেজুরডাঙ্গার ঘরে ঘরে বিধবাদের সংখ্যা বেড়েছে অনেক। ছোট ছোট ছেলে মেয়ে মায়ের কোল হারিয়েছে জন্মের মতো। তাছাড়া নিত্যদিন সকালবেলা বাড়ির উঠোনের দক্ষিণ দিকে অলুক্ষণে হাড়গোড় খুঁজে পাওয়া জারি রয়েছে সমানে। আজ হয়তো ঝুমুর ছুতরের বাড়ি, কাল হয়তো তাপস মালির, আবার হয়তো বা তার পরদিন রতন তাঁতির বউটা উঠোন ঝাঁটাতে গিয়ে হাড়ের আতঙ্কে হাউমাউ করে উঠেছে। এখানেই শেষ নয়, আরও কিছু আছে। এর উপর শুরু হয়েছে আর এক সাংঘাতিক উপাখ্যান। কারোর বাড়ির তুলসী গাছ বাঁচে না, গ্রামের প্রত্যেকটা তুলসী গাছ একসঙ্গে শুকিয়ে মরে গেছে। বয়স্ক বৃদ্ধ বিজ্ঞ লোকেরা মাথা নেড়ে বলেন, হ্যাঁ, কলিকাল। লক্ষণের ঘরে কি অলক্ষণ! যে ভিটেতে তুলসী বাঁচে না, সে ভিটে নির্ঘাত শ্মশান, ঘোর অকল্যাণ। কিন্তু কল্যাণ হওয়ার উপায় বা কি? কে কল্যাণ করবে গোটা গ্রামের? অন্ধের যষ্টি সকলের ঘরের ছেলে, নিঃস্বার্থ পরোপকারী বিপদের বন্ধু বিজয় ঘনোৎকার। সে কোথায় এমন ঘোর বিপদে? অজানা মরকে গ্রাম উজাড় হতে বসেছে এমন বিপদকালে সে কোথায়? আজ পুরো 1 মাস হলো শীতলাতলার চাতাল ফাঁকা। সবাই খেয়াল করে দেখল যে রাতে বৃন্দাবনের জামাই মধুদের পাল্লায় পড়েছিল, সেই রাতেই বৃন্দাবনের বাড়িতে এসেছিল বিজয় গণৎকার। সেখানেই সবাই তাকে দেখেছিল শেষবারের মতো। তারপর দিন সকালে যে অত বড় কাণ্ড হলো, কই তাকে তো কেউ দেখেনি। সে সাধক মানুষ, কখন কোন ধ্যানে থাকে তার কাজে কর্মে বিরক্ত করার সাহস রাখে না কেউ। তাই তাকে নিয়ে খুব একটা মাথা ঘামায়নি এতদিন গ্রামবাসীরা। গণৎকারকে থাকতে দিয়েছেন এই গ্রামেরই মোক্তার নীলমাধব ঘোষাল। তিনি আসলে তার পরিবার নিয়ে শহরেই থাকেন। গ্রামে তার যে বাড়ি রয়েছে তা প্রায় খালিই পড়ে থাকে। তিনি ধার্মিক মানুষ। জনকল্যাণধারী সাধক বিজয় গণৎকারকে তিনি তার বাড়িতে বড় 2 ঘর নিয়ে বাস করতে দিয়েছেন। শীতে বর্ষায় শীতলাতলার চাতালে বড় কষ্ট হতো বিজয় গুণিনের। সন্ন্যাসী মানুষ, মুখ ফুটে তো আর কিছু বলে না। কিন্তু আজ থেকে সেই বছর 6 আগে সেই খেজুরডাঙ্গায় এসেছে। সেই আশাই স্তক এখানকার মানুষের ছোট বড় সব দরকারে সাহায্য করেছে সাধ্যমতো। অমন একটা ভালো মানুষ, তাকে কি আর কষ্ট করতে দেখতে পারা যায়? তাই বিজয়ের অনেক আপত্তি সত্ত্বেও নীলমাধব তার বাড়ির চাবি গুণিনের হাতে গুঁজে দিয়ে বলেছিলেন, অমন করেন কেন? আপনি ধার্মিক মানুষ, আপনার সেবা করতে পারলে আমার পরিবারেরই তো কল্যাণ হবে। আপনি আশীর্বাদ করুন যেন আমার সংসারে কখনো শোকতাপ না লাগে। গণৎকার মৃদু হেসে বলেছিলেন, আমাকে আপনি বলবেন, আমি আপনার ছেলের বয়সী। বেশ বেশ, আমি প্রার্থনা করি আপদবালায় যেন আপনার পরিবারের চৌহদ দিতে না আসে। গণৎকার সেই দিনই শীতলাতলার চাতাল ছেড়ে নতুন আস্তানায় গিয়ে ওঠে। এই ব্যবস্থা অবশ্য তার নিজের জন্যও সব দিক থেকেই সুব্যবস্থাই হয়েছিল। গুপ্ত গুহ্য কার্যকর্ম ক্রমে ক্রমে যে তাকে করতে হবে, তা তো আর মন্দিরের খোলা চাতালে বসে করা যায় না। ক্রিয়ার গূঢ় প্রয়োজনীয় আনুষাঙ্গিক উপাদানের যেমন বিচিত্র আকার, রূপ আর গন্ধ, সেসব গ্রামবাসীর চোখে পড়লে তারা মুড়ো ঝাঁটার বাড়ি মারতে মারতে ঘরের ছেলে বিজয় গুণিনকে খেজুরডাঙ্গার সীমানার বাইরে বার করে দিয়ে আসবে।
আর সেটা তো কিছুতেই হতে দিলে চলে না। গণৎকারের মনের মধ্যে তিল তিল করে জমিয়ে রাখা জিঘাংসা, যা 28 বছর ধরে তুষের আগুনের মতো জ্বালিয়ে রেখেছে বুকের পাঁজরের অন্তরে অন্তরে, সেই আগুন দিয়ে এই গোটা গ্রামটাকে পুড়িয়ে ছাই করে ফেলতে হবে তো তাকে। আর যেদিন সেটা পারবে সেই দিনই তার মাতৃ ঋণ পরিশোধ করা সুসম্পন্ন হবে। তাই তার একটু আড়াল আবডাল বিশেষভাবেই প্রয়োজন ছিল, আর মুক্তার নীলমাধবের ভক্তির জোরে সেই ব্যবস্থা তার হয়েও যায় বেশ সহজেই। নিজের অমায়িক উদারতায় গ্রামের প্রতিটা মানুষকে সে হাতের মুঠোয় এনে ফেলেছে সেই প্রথম দিন থেকে। বছর 6 আগের কথা, তখন মধুদের ব্যাপারটা ঘটেনি। সময়টা ছিল চৈত্র মাস। খেজুরডাঙ্গা সেই সময় লাভ করেছে মায়ের বিশেষ দয়া। ঘরে ঘরে গুটি বসন্ত, কচি ডাবের জল আর ধুনোর ধোঁয়ায় দিন কাটছে সবার। কিছুতেই কোনো পরিত্রাণ নেই। কবিরাজের বড়ি, মায়ের পা ধোয়া চরণামৃত, কিছুতেই কোনো কাজ হচ্ছে না। বউ ঝিরা গলবস্ত্র হয়ে শীতলতলার চাতালে হত্যে দিয়ে পড়ে আছে। ভনভনিয়ে মাছি উঠছে পরন্ত বসন্তের হাওয়ায়। দিনটা ছিল শনিবার। সৌম্যকান্তি এক বিদেশি যুবক এসে দাঁড়ালো শীতলা মন্দিরের পৈঠার কাছে। খানিকক্ষণ সে বাতাসে কি যেন শুকলো, তারপর হত্যে দিয়ে থাকা মহিলাদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলল, মা, আমি বুঝতে পারছি আপনারা ঘোর বিপদে পড়েছেন, তবে আর চিন্তা করবেন না, আমি এসে গেছি, বিপদ কেটে যাবে। সেই মহিলা ভাগচাষী নকুল চাষার নিঃসন্তান বউ আশামণি। ছেলেটির মুখ দেখেই মুহূর্তে তার প্রতি কেমন যেন এক অকথ্য স্নেহ জন্মে যায়। মাঝারি গড়ন ছেলেটির, দোহারা চেহারা, মাথার চুল উল্টিয়ে আঁচড়ানো রয়েছে, দাড়ি গোঁপ সব মানানসই, টানা টানা চোখ, গোল মুখ, আর গলার স্বর যেন দেবকী নন্দনটি। আহাগো, এ কার বাছা? মাতৃস্নেহে দুলে ওঠে আশামণির মন। ছেলেটি মন পড়ে উত্তর দেয়, আমার মা নেই মা, আমি পথিক, ঠাকুরের নাম করি, ভিখারি বলতে পারো, কাঙালিও বলতে পারো। পরনে ধোপদুরস্থ ধুতি, আদল গায়ে জড়ানো গেরুয়া উত্তরীয়, আর কাঁধে একখানা ঝোলা, এই ছিল তার সাজ পোশাক। আর ঠোঁটের কোণে এক ফালি হাসি। মায়ের মন কাটতে এই যথেষ্ট। আশামণি বললে, কে বলেছে বাবা তোমার মা নেই? আমাকেই তুমি মা বলে ডাকো না। ভগবান তো আর আমার ভাগ্যে পেটের সন্তান দিলেন না। তুমি আমাকে মা বলে ডাকলে আমার জন্ম সার্থক হবে বাবা। কথাগুলো বলতে বলতে চোখে জল চলে এসে গিয়েছিল আশামণির। গণৎকারের মন বলল, ওষুধ ধরেছে। মুখে সে বলল, আমি যে ভব ঘুরে আমার মা হবে তুমি? হ্যাঁ বাবা, হব। আর তুমি ভগবানের নাম করো বললে না? তোমার মতো ছেলে পাওয়া তো ভাগ্যের কথা বাবা। বেশ মা, বেশ। এত বড় কথা যখন বললে, তখন ছেলেও তোমার জন্য কিছু করবে, তোমাদের জন্য কিছু করবে। চাতালে লুকিয়ে থাকা আরো 5 জন মহিলাকে দেখিয়ে এই শেষের কথাটা বলল ছেলেটা। কি করবে বাবা তুমি? বিশেষ কিছু নয় বলেই ছেলেটা মন্দিরের ডান পাশে থাকা প্রাচীন ও দীর্ঘ নিম গাছটার ডাল থেকে রাশি রাশি কচি পাতা পেরে আনলো। তারপর আশামণির কাছে এসে বলল, মা, আমায় একটা মাটির ঘড়া দিতে পারো? হ্যাঁ বাবা, পারি। বেশ, দাও তবে। তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে এনে দিচ্ছি। সেখানেই দাঁড়িয়ে থাকলো গণৎকার। খানিক পর আশামণি একখানা নতুন মাটির ঘড়া নিয়ে এসে তুলে দিল তার হাতে। ঘড়া নিয়ে আশামণিকে আর একটিও কথা বলতে না দিয়ে সে বলল, তুমি এখানেই অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আর কথা না বাড়িয়ে আগেই পেরে রাখা কচি নিম পাতা আর ওই মাটির ঘড়াটার সঙ্গে নিয়ে সে মন্দিরের পিছনের দিকটায় চলে গেল। সে জায়গাটা নিরিবিলি, ছোট্ট একটা পুকুর রয়েছে। গণৎকার সেই পুকুরে নেমেই হাত পা ধুয়ে শুদ্ধ হয়ে নিল। তারপর ঘড়া ভরা জল তুলে পাড়ে উঠে এলো। এরপর শুরু হলো তার ঔষধি প্রস্তুত ক্রিয়া।
কচি নিমপাতাগুলো হাতে ডলে তার ভিতর থেকে নির্যাস বার করে নিল সে। তারপর সেই নির্যাস এবং থলির ভিতর থেকে আরও নানাবিধ শুভ দ্রব্য উপাদান বার করে সবটুকু মিলিয়ে একাকার করে মিশিয়ে দিল ঘড়ায় ভরা জলে। সব শেষে ওষুধ তৈরি হলে পর গুরুর নাম করে কপালে হাত ছোঁয়ালো গুনিন। জয় গুরু, জয় গুরু। তারপর সেই ঘোড়া নিয়ে মন্দিরের সামনে চাতালের কাছে এসে দাঁড়ালো। আশামণি সেখানেই ছিল। তাকে আসতে দেখে উঠে দাঁড়িয়েছে সে। এই নাও মা। এ কি বাবা? ঔষধি। তুমি আজ রাত শেষ হতে না হতে এই জল নিয়ে বেরিয়ে পড়বে। গোটা গ্রামের ঘরে ঘরে দৌড়ে দৌড়ে এই জল ছড়াবে। এতে কি হবে? সব রোগ নিরাময় হয়ে যাবে মা, সুস্থ হয়ে যাবে গ্রামের রোগী মানুষরা। আশামণির চোখে বোধহয় দ্বন্দ্ব ফুটে উঠেছিল। তাই দেখে গণৎকার বললে, ভাবছো আমি জোচ্চোর বুঝি? লোক ঠকিয়ে বেড়াই, ঠকাচ্ছি তোমায়? না মা না, বললাম না তোমাদের বিপদ কাটাতে এসেছি। একবার ছেলের কথা শুনেই দেখো না, ভালো তো হতে পারে। ভুবন ভোলানো মিহি গলায় কথা বলল গণৎকার। আশামণি ভুলেই গেল যে এই ছেলের সাথে তার আলাপ মাত্র কয়েক মুহূর্তের। হ্যাঁ বাবা, আমি তাই করব, কোনো ভাবনা নেই তোমার। বেশ, আমি এখানে আছি। শেষ পর্যন্ত তোমাদের কি হয় তা না দেখে আমি এখান থেকে যাব না, যাওয়ার উপায়ও নেই। তুমি এখন যাও মা, আবার দেখা হবে। আশামণির কেমন ঘোর লেগে গিয়েছিল। কি আর ক্ষতি হবে তাদের? মায়ের কোপে তো গোটা গ্রামটাই যেতে বসেছে। সেখানে একটা সুযোগ যখন এসেইছে, একবার চেষ্টা করেই দেখা যাক না। সত্যিই তো ভালো তো হতে পারে। আশামণি ঘরে ফিরে গেল। দিন ফুরিয়ে রাত হলো। আশামণি শেষ রাতে বেরিয়ে পড়ল বাড়ির বাইরে। ঘোড়ার জল ছড়াতে ছড়াতে গোটা গ্রাম ঘুরল সে। খালি ঘোড়া নিয়ে একসময় নিজের ঘরেও ফিরে গেল। কে জানে কপালে কি আছে। ধীরে ধীরে ভোর হলো, কাক ডাকলো। তারপর সকাল, বেলা বাড়লো আস্তে আস্তে। দুপুর হলো। বিকেল হওয়ার আগে আগেই খবর রটে গেল। না, মন্দ নয়, ভালোই হয়েছে। অনেক রোগী এই অল্প সময়ের মধ্যেই সুস্থ হতে শুরু করেছে। তাদের গায়ের গুটিগুলো আশ্চর্য রকমভাবে শুকিয়ে গেছে প্রায়। কবিরাজের বড়িতে যা হয়নি, মায়ের চরণামৃত যা করতে পারেনি, তাই হচ্ছে প্রতিটা ঘরে ঘরে। এমনি করে 2-3 দিন কেটে গেল। গ্রামের প্রতিটা ঘরেই আবার হাসি ফুটল। বহুদিনের রোগশয্যা ছেড়ে নিম চান করল রুগীরা। কচি ডাব আর তরমুজ ফল দিয়ে মায়ের পুজো হলো মন্দিরে। কিন্তু কেমন করে হলো এই চমৎকার? এইসবের মূলে কে? আশামণি আর থাকতে পারল না। প্রাণ খুলে সব কথা বলে বেড়ালো জনে জনে। সবার চোখে রাতারাতি ওই বিদেশি যুবকটি বিপদের দাতা হিসাবে প্রতিপন্ন হয়ে গেল। সবাই মিলে গিয়ে অকণ্ঠ ধন্যবাদ জানালো ছেলেটির হাত ধরে। ছেলেটা মৃদু হেসে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আহা, অমন করে আমায় লজ্জায় ফেলো না। আমি সাধারণ মানুষ, তোমাদের বিপদ হয়েছিল তাই এসেছিলাম। আমার কাজই তো এই। তুমি কে বাবা? তুমি কে? আমি সাধারণ এক গুণী। তোমার নাম কি? আগে সে তো নাম এক ছিল, তবে সে নাম এখন আর নেই। সাধনার পথে এলে আমাদের গৃহাশ্রমের নাম ত্যাগ করেই আসতে হয়। এখনকার নাম হলো গুরু দত্ত। তা সেখানেই কি বলো না? বিজয় আমার পরিচয়, বিজয় গণৎকার। একটু আধটু গণন বিদ্যা জানি, অল্প বিস্তর কবিরাজিও জানা আছে আমার। সবই গুরুর দান। মহৎ কর্ম সাধনার জন্য আমার এখানে আসা। কথাটার মানে আর 5 জন মঙ্গলজনক বুঝলেও গণৎকারের মনের মধ্যে নিভৃতে ডেকে উঠল একটা অমঙ্গলে কাল পেঁচা। সেই থেকেই তার ঠাঁই হলো খেজুরডাঙ্গার বুকে, প্রথমে মন্দিরে, তারপর মুক্তারের ভিটেতে। এরপর থেকে দিনে দিনে নিজের হাত যশ আর স্বভাবসিদ্ধ মনীষিয়ানায় বিজয় এগিয়ে গেছে তার অধিষ্ঠের দিকে। ক্রমশই হয়ে উঠেছে সবার ঘরের ছেলে। ভালো মন্দ সবেতে বিজয়ের নাম করে সবাই। কিন্তু এখন তো আর ভালো নয়, ঘোর মন্দ সময় চলেছে সবার। এই সময় সেই শুভাকাঙ্ক্ষী মানুষটা গেল কোথায়? কেন কোথাও পাওয়া যাচ্ছে না তাকে?
এতটাই সে সবার আত্মার আত্মীয় হয়ে গিয়েছে যে সে যে এখানকার কেউ নয়, হঠাৎ এসেছিল একদিন অন্য কোথাও থেকে, আবার হঠাৎ করেই একদিন চলেও যেতে পারে অজানা অন্য কোথাও। এই কথাটাই খেজুরডাঙ্গার মানুষজন দুঃস্বপ্নেও ভাবতে পারে না। গ্রামে যা হচ্ছে তা তো নিঃসন্দেহে শয়তানের কাণ্ড। কিন্তু কেন তাদের উপর শয়তানের দৃষ্টি পড়ল? মধুদের সাথে যারা অন্যায় করেছিল তারা তো শাস্তি পেয়েছে, তাতে গ্রামবাসীদের কি দায়? আর হলেও এতদিন কিছু হলো না, এখন হচ্ছে কেন? কোথায় গিয়ে থামবে এই কাণ্ড? আর কত প্রাণ যাবে? কিসে মিটবে এই শয়তানের খিদে? এই রকম হাজার হাজার প্রশ্ন অর্ধচেতন গ্রামবাসীদের মনে, কিন্তু উত্তর নেই কোথাও। নীলমাধব মুক্তারের বাড়িটা খেজুরডাঙ্গা গ্রামের প্রান্তে মরাইঘাটি শ্মশানের নিকটবর্তী এক জায়গায়। এই বাড়িতেই আজকাল বিজয় গণৎকারের আস্তানা হয়েছে, এ কথাটা সবাই জানে। কিন্তু এর আগে কখনো সে বাড়িতে কেউ গিয়ে দাঁড়ায়নি, তার দরকারও পড়েনি এতদিন। কারণ এতকাল বিজয় গুণিন সর্বক্ষণ শীতলাতলাতেই থেকেছে। দরকারে অদরকারে যখন যেমন প্রয়োজন হাতের কাছেই পাওয়া গেছে তাকে, কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। কে জানে কেন, কি কারণে আজ 1 মাস যাবৎ গুণিন বাড়ি ছেড়ে বাইরে বেরোয়নি। এদিকে সৃষ্টি ছাড়া অলক্ষণে মৃত্যুর প্রকোপে জর্জরিত অসহায় গ্রামবাসীরা বাঁচবার কোনো পথ দেখতে পাচ্ছে না। তাই তারা অবশেষে সবাই মিলে ঠিক করলো আগে না যাক, এবার তারা যাবে। যে কজন বেঁচে আছে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তারা সবাই মিলে ঘর বয়ে সিধে গিয়ে বিজয় গণৎকারের কাছে সাহায্য ভিক্ষে চাইবে। কথাতেই তো আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই সেই শ্বাসটুকু টিকিয়ে রাখার জন্যই গ্রামবাসীরা দল বেঁধে এসে দাঁড়ালো নীলমাধব মুক্তারের ভিটায়। বাড়িটা অন্ধকারে দাঁড়িয়ে আছে, যদিও সময় তখন এই বেলা 9টা-10টা হবে। তবুও বাড়ির চারপাশটা কেমন যেন একটা ঝুপসি অন্ধকারে ছাওয়া। বাড়ি তো নামেই, আসলে এটা একটা হানা বাড়ি। বাড়ির চারপাশে বড় বড় গাছ, এখানে ওখানে আশ শ্যাওড়া আর কাঁসার জঙ্গল গজিয়াছে। কিন্তু যারা মরতে বসেছে তাদের কি আর মরার ভয় করলে চলে? অতএব তারা সাবধানে বাড়ির সদর দরজায় গিয়ে দাঁড়ালো। ওমা, দরজা যে ভিতর থেকে বন্ধ, বললেন বৃদ্ধ। তা বন্ধ তো থাকতেই পারে, গুরিনটাও শীতলতলায় যাননি আজ কতদিন হলো বলো তো? হবে বা তার কোনো বিকার ব্যারাম হয়েছে, সেই জন্যই হয়তো দরজা বন্ধ করে তিনি বিশ্রাম নিচ্ছেন। ওই দাম দেখিনি কালাচাঁদ, তোর যত অকথা কুকথা। তিনি যে আর 6টা বছর আমাদের এই গ্রামে রয়েছেন, তাকে কি কখনো এই কোনো ব্যায়ামে ভুগতে দেখেছিস? ঠিক বলেছ। না 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 না, তিনি হলেন গিয়ে গণৎ ঠাকুর। ওসব রোগ টোগ তার হয়নি। ঘামার তো ঘামার ডাক্তারে ডাক, বললেন নবদ্বীপ পালধি। তারপর শুরু হলো বেদম দরজা পেটানো। গুণিন ঠাকুর, ও গুণিন ঠাকুর। বলি, ও বিজয় বাবা, বিজয় বাবা। বলি, শুনছেন গো গণের ঠাকুর? এই একটিবার দরজাটা খোলেন নে। বলি, আমরা যে বড় বিপদে পড়েছি, শুনতে পাচ্ছেন? এই সব বলতে বলতে দেদার দরজা ধাক্কিয়ে যাচ্ছে সবাই, কিন্তু দরজাটা খোলে না। তোর কি যে হয়েছে তার তা ভগবানই জানেন। তবে কি তিনি বাড়িতে আর থাকেন না? আমাদের এবার কি হবে? আর কি বলবো বলো, কপালে যা আছে তাই হবে। এই সব বলা বলি করতে করতে জীবন বাঁচানোর শেষ আশার রেখাটাও শূন্যে মিলিয়ে যেতে দেখতে দেখতে দল বেঁধে আসা মানুষগুলো ব্যর্থ মনোরথ হয়ে ফেরার পথ ধরেছে সবে। এমন সময় হঠাৎ সশব্দে খুলে গেল ভারী কাঠের দরজাটা। শব্দ শুনেই মুহূর্তে সবাই ফিরে তাকালো সেই দিকে। ওই তো গণৎকার বাইরে এসেছেন। ঠাকুর, আপনি কোথায় ছিলেন? কতদিন আপনাকে দেখি নাই। এদিকে আমরা যে সব জমির দৌড়ে যেতে বসেছি। দরজার চৌখাটের ওই পারে আধো আলো গাঢ় অন্ধকারে বাড়ির ভিতরে দাঁড়িয়ে রয়েছে বিজয় গণৎকার। কিন্তু এ কোন গণৎকার? এই তো সেই খেজুরডাঙ্গা গ্রামের সকলের ঘরের ছেলে সৌম্যকান্তি, গেরুয়া বস্ত্রধারী সদাহাস্য বিজয় গুণী নয়?
এটা এটা তার কি বেশ? বিষয়টা সবারও মন নাড়িয়ে দিয়েছে। সবারই চোখে পড়েছে গুনিনের বদলটা। উত্তর দিল গণৎকার। কি দেখছো আমার দিকে ওভাবে? হ্যাঁ, দেখার মতো কি আছে? আমাকে কি তোমরা নতুন দেখছো নাকি? কি বলবে স্পষ্ট করে? কিছু বলার মতো কোনো কথাই পেল না কেউ। সত্যিই তো, এ তো সেই আগের গুনিন নয়। না, মানুষটা একই আছে, কিন্তু বদলে গিয়েছে তার বেশভূষা আর চোখের চাহনি, এমনকি গলার স্বর পর্যন্ত। গেরুয়া উত্তরীয় গায়ে দেওয়া গুনিনের পরিধানে আজ কুচকুচে কালো অমাবস্যার রাতের অন্ধকারের মতো দীর্ঘ চাদর, নিম্নাঙ্গেও তটবর্ণেরই বস্ত্র। মাথার চুল পরিপাট্য হারিয়েছে, উস্কো খুস্কো ঝাঁকড়া চুল কপালে লুটিয়ে আছে। দাড়ি, গোঁফ, মুখ আর গলা আড়াল করে রেখেছে। পেট পর্যন্ত গলা থেকে ঝুলে আছে একটা দীর্ঘ মোটা মোটা গোল গোল কমলা রঙের চকচকে পাথরের মালা। তার চোখের চাহনি হিংস্র সাপদের মতো। বেশিক্ষণ সেদিকে চাইলেই প্রাণটা কেমন যেন ছটফট করে ওঠে। গলার স্বর এমন হয়েছে যা শুনলে মনে হয় এ যেন সাক্ষাৎ মৃত্যুর কণ্ঠস্বর। প্রতিটা মানুষের গায়ে কাঁটা ফুটিয়ে তুলেছে সেই সাংঘাতিক গলাটা। সবাইকে চুপ করে থাকতে দেখে গুনিন আবার কথা বললে। ঘর বয়ে এসেছো সবাই, কিছু বলবে না? শুধু শুধু আমার সাধনায় বিঘ্ন ঘটালে কেন? জানো এর জন্য কতখানি বিপদ হতে পারে? এই শেষ কথাটা শুনে নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেলল কালাচাঁদ। আগে আমাদের আর বিপদের ভয় কি? গ্রামে যা শুরু হয়েছে তাতে কদিনের মধ্যেই আমরা সকলে নিপাতে চলে যাব। কালাচাঁদটা বরাবরের মুখ ফটকা, কোথায় কি বলতে হয় জানে না। তাই তার দূর সম্পর্কের নখুড়ো নবদ্বীপ ব্যাপারটা সামলে নিতে তাড়াতাড়ি বলল, ওর কথা ধরো না, আমাদের গ্রামে বিপদ হয়েছে ঠিকই, আর এই জন্যই তোমার খোঁজে আসা। কেন যে আমাদের এমন হলো, মরক লেগে গ্রামের সবাই বেঘরে মরতে যেতেছে, এর কি বিধান হয় তাই জানতে এসেছি। আমাদের কি অপরাধ বলো তো? কেন মরতে হচ্ছে আমাদের? তুমি বাঁচাও বাবা, দয়া করে বাঁচাও আমাদের। আচমকা চারদিক কাঁপিয়ে সম্পূর্ণ অচেনা গলায় হেসে উঠল বিজয় গণৎকার। সেই হাসিতে যেন তার তাচ্ছিল্য, উপহাস আর ব্যঙ্গ বিদ্রুপ ভরে ভরে মেশানো আছে। অপরাধ? কোনো অপরাধী কি করনি তোমরা? মনে করে দেখো তো 34 বছর আগের সেই দিনটার কথা। সেও তো বাঁচতে চেয়েছিল, কত করে বলেছিল তোমাদের। তোমরা এত বেশি করো না, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। মেরো না, আমি যে একা নই, আমার গর্ভে আছে সেই মানুষটার সন্তান, সে নেই, কিন্তু তোমরা তো আছো। আমি তো তোমাদেরই গায়ের বউ। আমার এতখানি অবিচার করো না তোমরা। কালীনাথ ঠাকুর ভালো নন, সে আমাকে ভালো চোখে দেখে না, তাই আমার নামে এসব রূপ নিয়েছে। আমার কথা একটা বার শোনো। আমাকে মারতে চাইছো? আমাকে কেন মারতে চাইছো? আমায় বাঁচাও। আমাকে কেন মারবে তোমরা? কোন পাপে? আমাদের মেরো না। পাখি পড়ার মতো প্রত্যেকটা শব্দ বলে গেল বিজয় গণৎকার। সব শুনে কাঁপতে থাকা গ্রামবাসীদের মেরুদণ্ড দারুণ আতঙ্কে জমাট বেঁধে গেল অতীতের সেই মর্মান্তিক ঘটনাটার কথা মনে করে। হ্যাঁ, মনে পড়েছে তাদের। মাধবিকা, ওই নামটা খেজুরডাঙ্গা গ্রামের কে না জানে। সে তো রমেশ ঘরামির কুড়িয়ে পাওয়া মেয়ে মাধু। চোখের সামনে তাকে বড় হতে দেখেছে আজকের অনেক বৃদ্ধ মানুষই। তারপর গ্রামের তৎকালীন সবচেয়ে বড় ঘর ঘোষাল বংশের বউ হয়েছিল সে। ঘোষালদের কুলপুরোহিত কালীনাথ গোস্বামী ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখেননি কখনো।
যথাসাধ্য তিনি চেষ্টা করেছিলেন ঘোষালগিন্নি মানে মাধবিকার স্বামী নগেন্দ্রনাথের মা বিশালাক্ষী দেবীর কান ভাঙিয়ে এই মেয়েকে তাদের বাড়ির বাইরে বার করে দিতে, কিন্তু একান্ত নগেন্দ্রের ভালোবাসার জোরের কাছে তারা আর টেকাতে পারেনি তাদের কোনো ফন্দি ফিকির। কিন্তু তবুও তো শেষ রক্ষা হলো না। বিয়ের পর মোটে 18টা মাস কেটেছে, তখনই কপাল পড়ল হতবাগী মাধবিকার। নগেন্দ্রর শিকারের নেশা ছিল। বছরে 2-3 বার সে শিকারে বের হতো। ভালো বন্দুক ছুটতেও জানত সে। সেবার গিয়েছিল সুন্দরবন অঞ্চলে তার এক বন্ধুর সঙ্গে শিকার করতে। সেই যাওয়াই তার শেষ যাওয়া। আর খেজুরডাঙ্গায় ফিরে আসে না নগেন্দ্রনাথ ঘোষাল। লোকের মুখে খবর আসে যে নগেন্দ্রকে বাঘে নিয়ে গেছে। নগেন্দ্র দক্ষ শিকারে ছিল, তবু কেমন করে এই ঘটনা ঘটল সে প্রশ্ন উত্তরহীন। এই খবর পেয়ে মাধবিকা মাথায় হাত দিয়ে বসল, কারণ তার গর্ভে ততদিনে সঞ্চারিত হতে শুরু করেছে ঘোষাল বংশের বীজ। নগেন্দ্রর মৃত্যু সংবাদ পেয়ে বাজ পড়ল ঘোষাল বাড়ির মাথায়। ঘোষাল গিন্নি কাঁদতে কাঁদতে কুলপুরোহিতের শরণাপন্ন হলেন। স্পষ্টত জানতে চাইলেন, কার ভাবেই সর্বনাশ হলো, এর জন্য কে দায়ী? ব্রাহ্মণ বেশি শয়তান কালীনাথ গোস্বামী এই সুযোগে পুরনো একটা অপমানের প্রতিশোধ নিয়ে নিল। বললে যা সত্যি নয় তাই, মুক্ত কণ্ঠে উচ্চারণ করলে পাপীর নাম। রমেশ গোড়ামির কুড়িয়ে পাওয়া মেয়ে মাধবিকা, অজ্ঞাত কুলশীলা। তার জন্ম বৃত্তান্ত কেউ জানে না। 19 বছর আগে গাজন মেলায় অবিবাহিত রমেশ কুড়িয়ে পেয়েছিল তাকে। আজকে এই সর্বনাশের জন্য সেই দায়ী। বহু পাজি পুঁথি বিচার করে মিথ্যে কথা বললে কালীনাথ। তবে এখানেই শেষ নয়, সবে শুরু। এই মেয়েকে শাস্তে বলে বিষকন্যা। এর খরা দৃষ্টিতেই নগেন্দ্র অকালে চলে গেছে। নগেন্দ্রর পরে আরো 3 ভাই ছিল। কালীনাথ বললে, এবার তারাও চলে যাবে এক এক করে। শুধু তাই নয়, ঘোষাল বংশে যে গ্রাম থেকে শুরু করে সুদূর শহরব্যাপী পরিবার সমস্ত চালের ব্যবসা রয়েছে, সেই ব্যবসাও লাটে উঠে যাবে। দিনে দিনে ওই মেয়ের নজরে সব ধ্বংস হয়ে যাবে। আর শুধু ঘোষাল বংশই বা কেন, গোটা খেজুরডাঙ্গা গ্রামই শ্মশানে পরিণত হবে ধীরে ধীরে। ঘরে ঘরে মড়ক লাগবে, সব শেষ হয়ে যাবে। কারোর রেহাই নেই ওই মেয়ের বিষ নজর থেকে। এই বলে চুপ করল কালীনাথ। ঘোষাল গিন্নি জানতে চাইলেন, গুরুদেব, গুরুদেব, আমাদের কি বাঁচার কোনো পথ নেই? চোখের সামনে এমন করে সব শেষ হয়ে যাবে। কালীনাথ এবার তার আর এক মোক্ষম চাল চালল। বিষণ্ণ মুখে বলল, কোন পথ যে নেই তা নয়, কিন্তু সেই পথ বড় কঠিন। যত কঠিনই হোক, আমরা সেই পথই নেব। আপনি শুধু বলুন সে পথ কেমন। এই মেয়েকে অগ্নিশুদ্ধ করতে হবে। আগুনের স্পর্শে ওর সমস্ত বিষ সত্তা পুড়ে গেলে তবেই ওই মেয়ে সংসারে থাকা যোগ্য হবে। বেশ, তবে তাই করা হবে, বললেন বিশালাক্ষী। কবে সে কর্ম পালন হবে গুরুদেব? কালীনাথ আরো খানিক পাঁজির পাতা উল্টে দেখে শেষে বলল, এই আসছে অমাবস্যার দিন। মঙ্গলবার সন্ধ্যাবেলায় ওই গৃহের পিছনে যে খোলা জমি আছে, সেইখানেই ওর অগ্নিশুদ্ধ ক্রিয়াকরণ পালন করা হবে। তোমরা আয়োজন করো মা। এই বলে কালীনাথ যে ক্রিয়াকর্মের বর্ণনা দিলেন তা শুনে বিশালাক্ষী পর্যন্ত চমকে উঠেছিলেন সেই দিন। কিন্তু কালীনাথ অবিচল। কালীনাথ বিপত্নিক, বয়স তখন 50-এর গোড়ায় তার। ভারী মনে ধরেছিল কুমারী মাধবিকাকে, কিন্তু সমাজ স্বীকৃতভাবে নয়। সে অন্য পথে নিজের অসাধু সাধ চরিতার্থ করতে চেয়েছিল। সুবিধে করতে পারেনি কিছু, কারণ রমেশ ঘরামি খেটে খাওয়া লোক। কুড়িয়ে পাওয়া হোক আর যাই হোক, যাকে সে মেয়ে বলে মেনেছে তাকে ভাঙিয়ে খাবার রুচি তার হয়নি।
তারা গরিব মানুষ। বড় বাড়ির কুলপুরোহিতের নামে এমন কথা 5 কান হলে বড় মানুষদের তো কিছুই হবে না, উল্টে তার মেয়েরই নামে কলঙ্ক হবে। তাই ব্যাপারটা বাপ বেটির বাইরে আর 5 কান হয়নি। মাধবিকা নেহাতি কপাল জোরে ঘোষাল বংশের বউ হয়েছিল। নগেন্দ্র সবার বিপক্ষে গিয়ে নিজের ইচ্ছে বিয়ে করেছিল তাকে। শুধুমাত্র শ্যামলা চিকন গায়ের রং মেয়েটার পিঠ ছাপানো কোঁকড়া কালো চুল আর বড় বড় টানা টানা সুন্দর দুটো চোখ দেখে মুগ্ধ হয়েছিল বলেই। কিন্তু পোড়া কপালির সেই সুখ কপালে সহ্য হলো কই। সবচেয়ে বড় মুশকিল হলো যে সে এখন বিধবা। তার আগত সন্তানের কথা স্বামীর কানে পর্যন্ত তুলতে পারেনি হতভাগী মেয়েটা। তার আগেই সে চলে গেছে। এখন এই মারমুখী মানুষগুলোর কাছে কেমন করে সে বলবে এই কথা? বাবাকে যে বলবে তারও উপায় নেই। বাবার বাড়ি যাওয়ার পথেও বিস্তর বাধা আছে। গোটা খেজুরডাঙ্গায় একমাত্র স্বামীই ছিল তার আপনজন। এখন সে নেই, আর তাই মাধবিকার জগৎও অন্ধকার হয়ে গেছে। বিফল মনে কাঁদতে থাকে মাধবিকা। দিনে দিনে কৃষ্ণপক্ষ শেষ হয়ে শেষের লগ্ন অন্তিম দিন আসে ভরা অমাবস্যা তিথি। দিনটা ছিল মঙ্গলবার। ঘোষাল বাড়ির পিছনের জমিতে ব্যবস্থা করা হলো সব। ইতিমধ্যে কানাঘুষো গোটা গ্রামেই ছড়িয়ে পড়েছে শুদ্ধিকরণের কথা। না, সবাই যে এক বাক্যে মেনে নিয়েছিল তা একেবারেই নয়। অনেকেই এ অন্যায়, মহাপাপ, তারা এমন হতে দেবে না বলেছিল। কিন্তু শেষমেশ তাদের কথা কাজে রূপ পায়নি। কারণ যবে থেকে এমন বিরূপ কথাবার্তা বলতে শুরু করেছে কিছু কিছু গ্রামবাসী, তবে থেকেই তাদের দিতে হয়েছে বেশ মোটা রকম খেসারত। কারোর গোয়ালের গরু চুরি হয়েছে রাতের অন্ধকারে, কারোর বা হাঁসের পোলট্রিতে বিড়াল ঢুকে তছনছ করেছে সব, আবার কারোর বা ঘরের খড়ের চালে কোনো এক অজ্ঞাত কারণে আগুন লেগে গেছে। এসব যে আসলে মানুষেরই হাত যশ সে কথা অবশ্য বলা বাহুল্য। কিন্তু সেই সময় যে কটা মানুষ মাধবিকার পাশে ছিল তারাও সরে এলো তাদের কাছে, যারা আগে থেকেই এই শুদ্ধিকরণ ক্রিয়ার সমর্থনে ছিল। যাই হোক, শুরু হলো অগ্নিশুদ্ধ প্রক্রিয়া। ভোর সন্ধ্যায় বিশালাক্ষী দেবীর আদেশে বাড়ির 2 পরিচারিকা জোর করে মাধবিকাকে স্নান করিয়ে দিল। কর্ত্রীর হুকুমে সকাল থেকে বউ ঠাকুরনকে একটা দানাও খেতে দেয়নি তারা, জলও দেয়নি একটু। এখন একখানা নতুন শাড়ি পরিয়ে একরকম টানতে টানতে তারাই বাড়ির পিছনে ক্রিয়ার জায়গায় নিয়ে এলো মাধবিকাকে। সেখানে সবাই আছে, মাধবিকার শাশুড়ি, 3 ছোট দায়র, বাড়ির সমস্ত ঝি চাকর সবাই। তাছাড়া খেজুরডাঙ্গা গ্রামের প্রতিটা মানুষ তো আছেই। আর রয়েছে কালীনাথ গোস্বামী। মাধবিকা যে কিছুই জানতো না তা ঠিক নয়, কিন্তু কিছু যে একটা হচ্ছে তাকে নিয়ে এই ব্যাপারটা তার কাছে অস্পষ্ট হলেও আভাস ছিল বটে। কিন্তু তা যে এমন ভয়ানক তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। এইবার সময় হয়েছে, বললে কালীনাথ। দেখতে দেখতে মাটির উপর 2 মানুষ সমান কাঠ কয়লা বিছানো হলো। লম্বায় চওড়ায় তার আয়তন বলার প্রয়োজন নেই বোধহয়, তা সহজেই অনুমান করা যায়। অস্থির হয়ে উঠল মাধবিকা, কিন্তু কিছুই যে তার করার নেই। 2 জন মানুষ 2 জোড়া হাত দিয়ে দুপাশ থেকে তাকে শক্ত করে ধরে আছে। নড়তেও পারছে না মাধবিকা। আগুন দেয়া হলো অঙ্গার শয্যায়। দাউ দাউ করে জ্বলে উঠল কয়লা। এবার ওর হাতে পূর্ণ শরীর ভরা কলসিটা তুলে দাও। মনে রাখবে, এই ক্রিয়ায় যদি ন্যূনতম বাধার সৃষ্টি হয় তাহলেই অনর্থ হবে। কেউ বাঁচবে না, কেউ না। আদেশের স্বরে বলল কালীনাথ। মাধবিকার হাত ছেড়ে দিল পরিচারিকারা। তারা হাতে এনে ধরিয়ে দিল একটা তামার বড় কলসি। সেটা এতই ভারী যে মাধবিকা কিছুতেই তা তুলে ধরতে পারল না প্রথমে। বিশালাক্ষী দূর থেকেই বিকৃত স্বরে বললেন, আহা, মোমের পুতুল, একটা জলের কলসি ধরার ক্ষমতা নেই ওর। অলক্ষী অভাগী মেয়ে মানুষ কোথাকার।
আমার ছেলেটাকে খেয়েছে, এবার আমাদেরকে খাবে। ডাইনি মেয়ে মানুষ। মাধবিকা যেন কিছু বুঝল। প্রচন্ড ভয় পেয়ে সে বলল, মা, এ আপনি কি বলছেন মা? আমি কি করেছি? লজ্জা করে না কথা বলতে? রাক্ষসী কোথাকার! এবার কিছু গোটা গ্রামকে গিলে খাওয়ার মন হয়েছে। তোর নিজের বিষে চোখ দুটো অন্ধ হয়ে যায় না কেন? যা, শিগগিরই যা। নিজে থেকে না গেলে মারতে মারতে আজ তোকে মেরে ফেলবো। আপদ নিজের হাতেই নিকেশ করব আমি। কিন্তু তাহলে যে আপনাদের বংশের বাতিটাও নিভে যাবে মা। এই কথাটা নতুন সবার কাছে। বিশালাক্ষীও অবাক হলেন। তিনি বললেন, কি বললি? পাপ মুখে কি কথা বললি তুই? মাধবিকা বলল তার গোপন কথা। বিশালাক্ষীর মন যেন খানিক নরম হয়ে গেল এই কথাটা শুনে। যতই হোক, তারই তো বংশের বাতি, তারই তো মরা বড় ছেলের শেষ চিহ্ন। তাই তিনি আকুল চোখে চাইলেন কালীনাথের দিকে। বললেন, গুরুদেব, এ কথা আমার জানা ছিল না। এখন কি আর কোনো উপায় নেই? না, আসলে সন্তানটি তো আমাদেরই। ও মেয়ে শুদ্ধিকরণ কি প্রসবের পর করা যেতে পারে না? না, আজকের ক্রিয়া যদি সুসম্পন্ন না হয়, যদি কোনো রকম বাধা পড়ে, তাহলে রাত্রির পোহাবে না, গোটা খেজুর ডাঙার ওপর নেমে আসবে মহামারী। গোটা গ্রাম শ্মশানে পরিণত হবে। এবার তোমরা কি করবে ভেবে নাও। ততক্ষণে গ্রামবাসীদের মাথা খারাপ হয়ে গিয়েছে মহামারীতে মরবার ভয়। বিশালাক্ষী একা যদিও ওই সর্বনাশা ক্রিয়া কিছু মাসের জন্য হলেও তখনকার মতো স্থগিত রাখতে চেয়েছিলেন, কিন্তু তার কথা কেউ কানেও নিল না। কালীনাথ বললে, ওকে তো আর পুড়িয়ে মারা হচ্ছে না। ক্রিয়া শেষে সব ঠিক থাকলে তোমার বংশহানি আর হবে না। অযথা শুদ্ধিকরণ ক্রিয়ায় বাধা সেধো না মা। ৪৫ বছর বয়সী প্রৌঢ় ঘোষাল গিন্নি বিশালাক্ষী দেবী অগত্যা সে কথাই মেনে নিলেন। ক্রিয়ার শুভ সময় হয়ে এলো। জোর করে মাধবিকার কোলে তুলে দেওয়া হলো সেই জল ভরা কলসিটা। তারপর তাকে বাধ্য করা হলো জ্বলন্ত অঙ্গারে পা রাখতে। বিধান দেওয়া হয়েছে যে এই জ্বলন্ত শয্যা দু পায়ে মারিয়ে পার হয়ে ওই প্রান্তে মঙ্গল চিহ্ন আঁকা গণ্ডির ভিতর কলসিটা নামিয়ে রাখতে হবে। তারপর আবারও এই অঙ্গার শয্যা পেরিয়ে তাকে আসতে হবে এই দিকে। যদি এই কাজ সে নির্বিঘ্নে সমাধা করতে পারে, তাহলেই তার সমস্ত বিষ সত্তা নাশ হয়ে যাবে, আর একই সঙ্গে দূর হয়ে যাবে বিপদের কালো ছায়া। বেঁচে যাবে ঘোষাল বংশসহ গোটা খেজুরডাঙ্গা গ্রাম। মাধবিকা আর কি বা করে? তাকে যা বলা হয়েছে সে তার সাধ্যমতো তাই করতে লাগলো। কিন্তু যতই হোক, সে মানুষ, রক্ত মাংসের শরীর তার উপর সে ২ মাসের অন্তঃসত্ত্বা। তখন সকাল থেকে এক দানাও খাবার পড়েনি তার পেটে। অসময়ে চান করানো হয়েছে তাকে। মাথাটা অনেক আগে থেকেই ঘুরতে শুরু করে দিয়েছিল। এইবার পায়ের নিচে কয়লার আগুন স্পর্শ হতেই মাঝপথ পর্যন্ত যায়নি, এমন সময় ছিটকে পড়ল হাত থেকে কলসিটা। তারপর সে নিজেও পড়ে গেল জ্বলন্ত কয়লার ওপর। শাড়িতে আগুন ধরে গেল মুহূর্তেই। তারপর চামড়ায় চুলে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো মাধবিকার শরীরে। সে আকুল হয়ে বাঁচবার আশায় সাহায্য চাইতে লাগলো। পুতুলের মতো দাঁড়িয়ে থাকা তার শ্বশুর বাড়ির লোকজন এবং গ্রামবাসীরা হা হা করে দেখতে লাগলো। অবশ্য কেউ কেউ চেষ্টাও করেছিল তাকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত আর কিছুই করতে পারেনি তারা। এর মধ্যে হঠাৎ থেকে রমেশ খবর পেয়ে ছুটে আসে মেয়েকে বাঁচানোর জন্য। দুর্বল শরীরে সে একাই ছুটে যেতে চায় ওই আগুনের মধ্যে, কিন্তু পারে না। কারণ ততক্ষণে কালীনাথের ইশারায় এক ষণ্ডা চাকর ঘোষাল বাড়িরই পুরনো লোক নকুল মোটা লাঠির ঘা বসিয়ে দেয় ঘরামি রমেশের মাথায়। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় রমেশ। ওদিকে তখনও সমানে চলেছে মাধবিকার হাহাকার। তোমরা কি
কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, আমায় মেরো না। বিশ্বাস করো, আমার কোনো অপরাধ নেই। শুনলেই তো, আমি একা নই, আমার সঙ্গে আরেকটা প্রাণ আছে, তাকেও মেরে ফেলছো তোমরা। আমাদের কোনো দোষ নেই গো, আমাদের কোনো দোষ নেই। আমরা কি পাপ করেছি তোমরা বলো, বলো কি পাপ করেছি? কিন্তু মাধবিকার বলাই সার, কেউ শোনে না তার কথা। কিন্তু মানুষ না শুনলেও বোধহয় প্রকৃতি শুনেছিল। মাধবিকা অর্ধেক পুড়ে গিয়েছে এমন সময় হঠাৎই বলা নেই কওয়া নেই কোত্থেকে যেন শুরু হলো আকাশ ভাঙা মুষল ধরা বৃষ্টি। অমাবস্যার রাতের অন্ধকার ঝাপসা করে প্রবল ধারায় বৃষ্টি ঝরতে লাগলো, যাকে এক কথায় বলে অকারণে। কিন্তু সত্যি কি অকারণে? বোধ হয় না। তাহলে কারণটা কি ছিল? সে কথা এখন থাক, তা ক্রমশ প্রকাশ্য। এখন মাধবিকার কথা বলা যাক। অবশ্য কথা আর বেশি কি, যা হওয়ার তাই হলো। রাবণের চিতার মতো জ্বলতে থাকা আগুন নিভে গেল। ওদিকে মাধবিকাও দহনের যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছে। গর্জন করে উঠল কালীনাথ। সমস্ত ব্যর্থ হয়ে গেল। ঘোর অকল্যাণ, ঘোর অকল্যাণ, ঘোর সর্বনাশ। ক্রিয়ায় বাধা পড়েছে, গোটা গ্রাম ধ্বংসে নিশ্চিহ্ন হতে চলেছে। বিশালাক্ষী নির্বাক। কয়েকজন গ্রামবাসী প্রাণ ভয়ে হাত জোর করে কালীনাথকে বলল, কিন্তু কিন্তু গুরুদেব, আমরা তো কোনো বাধা সৃষ্টি করিনি। আকাশ থেকে বৃষ্টি হলে মানুষ আর কি করতে পারে? তোমরা কিছু করোনি ঠিকই, কিন্তু মনে মনে নিশ্চয়ই ক্রিয়ার বিরুদ্ধাচরণ করেছিলে, তাই ঘটেছে এই অঘটন। আর কি নিস্তার নেই কারোর। এবার মরার জন্য দিন গোনো, সবাই দিন গোনো। বলছি, বাঁচার আর কোনো উপায় নেই? হ্যাঁ আছে। এই মহাপাপ অলক্ষণে মেয়ে মানুষটাকে যদি এখনই এই মুহূর্তে গ্রামের সীমানার বাইরে বার করে দিয়ে আসা হয়, তাহলে এই বিপদ কেটে গেলেও যেতে পারে। গ্রামবাসীদের অবস্থা তখন রুটি দিয়ে পোষা কুকুরের মতো। আর তাদের প্রভু কালীনাথ। ঠিক ভুল ন্যায় অন্যায়ের ধার তখন আর কেউ ধারছে না। তারা কেবল বাঁচতে চায়, আর বাঁচার জন্য যা করতে হয় তাই তারা করবে। এই তখন তাদের নীতি। তারা রাজি শুনে কালীনাথ বলল, বেশ, তবে ওই অসুচিত দেহ স্পর্শ করো না কেউ। তাকে ছুলেই বিপদ। কৌশলে ওকে ফেলে দিয়ে এসো লোকচক্ষুর আড়ালে। আর সাবধান, ফিরে আসার সময় কেউ যেন ভুলেও পিছনে ফিরে দেখবে না। আজ অমাবস্যা, আমি সারা রাত জেগে মায়ের কাছে সাধনা করব, প্রার্থনা করব। তিনি যদি সদয় হয় এই গ্রামকে রক্ষা করবে। এই বলে ওই জায়গা ছেড়ে চলে গেল কালীনাথ। যদিও খেজুরডাঙ্গা গ্রামের অধিষ্ঠাত্রী দেবী মা শীতলাই, তবুও ঘোষাল বাড়ির নিজস্ব প্রতিষ্ঠা করা মা কালীর মন্দির ছিল তাদেরই বাড়ির লাগোয়া। সেখানেই নিত্য পূজা অর্চনা করত ব্রাহ্মণ কালীনাথ। মন্দিরেরই পাশের একটা ঘরে থাকতো সে। এবার সেই ঘরে এসেই বেশ খানিক চাল ভাজা আর দুটো দেশীয় তরলের বোতল নিয়ে জমিয়ে বসল কালীনাথ। যা হোক, যতটা সে ভেবেছিল ততটা না হলেও তার চেয়ে অনেক বেশি হয়েছে। জাতের মেয়ে, ব্রাহ্মণের রক্ষিতা হতে খুব মনে লাগছিল না তোর? হ্যাঁ, এখন বোঝ শালা, বড় ঘরের বউ হওয়ার স্বাদ একেবারে ঘুচিয়ে দিয়েছি। ইচ্ছা ছিল চোখের সামনে ছটফট করে আগুনে পুড়ে মরতে দেখবো, কিন্তু তা তো আর হলো না। বৃষ্টি এসে গোল বাঁধলো। কিন্তু তাতেই বাকি, কালীনাথ যা বিধান দিয়ে এসেছে তাতে ওই মেয়ে হাড়ে হাড়ে টের পাবে মরণ কাকে বলে। আগুনে পুড়ে মরেনি তো কি, শিয়াল কুকুরের কামড়েই মরবে এবার। গ্রামের বাইরে মরাই খাঁটি। মূর্খ গ্রামবাসীগুলো নিশ্চয়ই ওকে ওইখানেই ফেলে দিয়ে আসবে।
আধপোড়া মানুষের শরীরের গন্ধ পেয়ে ছুটে আসবে যত ক্ষুধার্ত শিয়াল কুকুরের দল। বাকি কাজটা তারাই করে দেবে। কালীনাথ এবার কারণ সেবায় মন দিল। এদিকে বৃষ্টি ভেজা গ্রামবাসীরা সেরে ফেলল তাদের কাজ। না, গুরুদেবের কথাই সবাই মেনেছে, কেউ ছোঁয়নি। পোড়া শরীরটা মোটা বাঁশের দুপ্রান্তে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে তাতে পাটের বস্তা বেঁধে অচৈতন্য মাধবিকার দেহটা তুলে খুব সাবধানে কঞ্চি বাঁশের ঠেলা মেরে ফেলে দিয়ে এসেছে মড়াই ঘাঁটির এক কোণে, ওই বুড়ো অসত্য গাছটার তলায়। তখন রাত 1 প্রহর। কালীনাথের কথা মতো আর একবারও পিছনে না তাকিয়ে সবাই ফিরে এসেছে যে যার ঘরে। মনে মনে প্রার্থনা জানিয়েছে মা কালীর কাছে। মা দেখো, মা দেখো দেখো মা, না জেনে ভুল করে ফেলেছি, সে ভুলে ক্ষমা করে দাও মা, মা ক্ষমা করে দাও। সবার ধারণা ঠিকই ছিল, পোড়া মাংসের গন্ধে শিয়াল কুকুরেরা হামলে পড়েছিল ঠিকই, কিন্তু তারা মাংস চিরে খেতে পারেনি শেষ পর্যন্ত। কারণ মড়াই ঘাটিতে সেই সময় মাধবিকা আর ইতর জীবগুলো ছাড়াও আর একজন উপস্থিত ছিল। তার নাম কালপঞ্জর। বিশেষ প্রয়োজনে সে এসেছিল সেই মুহূর্তে অলক্ষ্য পদ বেয়ে মড়াই ঘাটির শ্মশানভূমিতে, কিন্তু এই কথা কাকপক্ষীতেও জানতে পারেনি আজ পর্যন্ত। গোটা খেজুরডাঙ্গা গ্রাম জানে মাধবিকা নামের পাপটা অমাবস্যার রাতের অন্ধকারে চিরকালের মতো মুছে গেছে দাঁত আর নখের হিংস্রতায়। আসল ঘটনা তারা কেউই জানে না। তারা না জানুক এসব কথা, কিন্তু মাধবিকার নামটা আর খেজুরডাঙ্গার 34 বছর আগেকার সেই মর্মান্তিক অমানুষিক নৃশংস কাণ্ডের কথা এই বিজয় গুণিন জানল কেমন করে? আজকাল তো এসব কথা গ্রামে তেমন কেউ বলে না। সেখানে মোটে 6 বছর এই গ্রামে এসে এত কথা কেমন করে জানল গণৎকার? আর সাধু বেশি অমায়িক বন্ধু সুলভ গুণিন ঠাকুরের এই কি পরিবর্তন হয়েছে? আর কি বা হতে চলেছে খেজুরডাঙ্গার ভবিষ্যৎ? তাহলে কি সবার অজান্তে হিসেব নিকেশ মেলাবার ঘুঁটি সাজাচ্ছে কেউ? পুরো ঘটনায় কি কারোর করা কুটিল ষড়যন্ত্র? এ কি কারোর দেওয়া নিপুণ হাতের আড়াই চালের পথ? শেষ হলো তিনি তার কলমে বিজয় গণৎকার সিরিজের 2য় পর্ব, আড়াই চালের পথ। আজকে গল্প পাঠে আদিত্য বিজয় গণৎকারের চরিত্রে, ফ্রিকি ফ্রাইডে স্টোরি, ফিকশন হান্ট এবং হানাবাড়ি থেকে সায়ন্তন। অন্যান্য চরিত্রে ফেরারি মন থেকে মৌমিতা এবং বুবাই, পূজা, ঐন্দ্রিলা, সৃষ্টি, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে তৃষা, হরোস্কোপ অফিসিয়াল থেকে সৌমিলি, হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, ইতিমোপিয়া থেকে মৌপিয়া, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, বং স্টোরি হাব থেকে নীল, সৌমদীপ আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, হানাবাড়ি এনেছে তোমাদের সামনে সুবর্ণ সুযোগ। যারা ভয়েস ওভার করো, যারা পোস্টার মানে থাম্বনেল বানাও, যারা লেখালেখি করো, তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হবে তার সম্পূর্ণ ডিটেলস আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাড়াতাড়ি আমাদের মেল করো, আমাদের টিম তোমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্প? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা তারাও যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে
অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আমরা দেখছি তোমরা অনেকে আমাদের গল্প শুনছো, তোমাদের ভালোও লাগছে, লাইক করছো, কমেন্ট করছো, তোমাদের মতামত থেকে সেগুলো জানতে পারছি, কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এই সাবস্ক্রাইব করাটাই আমাদের কাছে একটা বিশাল বড় উৎসাহের কাজে লাগে, আমাদের কাজ করার শক্তি আরো বাড়িয়ে তোলে। তাহলে বন্ধু, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানা বাড়ির পাশে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।